এটা তো হাট দখল, বাজার দখল, মাঠ দখল, ইজারা দখল, এটা সবগুলোকে নিয়ে তো দলীয় অন্তকন্দলে এই ভাগাভাগি নিয়ে শেখার আগেই যদি এই ধরনের নোংরামি শিখে যায় নিয়ে তখন শুধুমাত্র বিএনপি চাঁদাবাজি সার্চ দিয়ে ইনফরমেশন নিয়ে যান, আপনার দলে চাঁদাবাজিটা খুঁজেন না, যে আপনি জানেন না আজকে এটা টক অফ দ্য টাউন যে আপনাদের দলের বিরুদ্ধে এরকম একটা নিউজ ছড়িয়ে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আপনারা তো নিজেদেরকে অনেক আমাদেরকে বাচ্চা বলেন, আপনারা না তাহলে আপনারা এনসিপি মানি বলে বাচ্চা, এটা বাচ্চাদের দল, এরা বাচ্চারা না। বাচ্চাদের আপনার সাথে কথা বললে আমার ব্র্যান্ডিং হচ্ছে, আপনি তো এটা মিন করতেছেন, ব্র্যান্ড হয়ে গেছি। কি ব্র্যান্ড হয়ে গেছে? এরপরে আপনি বলতেছেন ব্র্যান্ডিং হচ্ছে, কারোর সাথেই করবেন। এরপরে আপনি বলতেছেন ব্র্যান্ডিং হচ্ছে, এটা দ্বারা ব্র্যান্ডিং করবেন কিভাবে? আচ্ছা শুনেন, আপনি এই যে নগদ চাঁদাবাজি একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন আজকে যে নগদ চাঁদাবাজি হলো, করে যে চাঁদাবাজিতে একটা আর্ট, হ্যাঁ এটা একটা আজকে নগদ চাঁদাবাজি করলো তারা, এটা নিয়ে গেছে, এটা খবরই পায় না। আপনারা জানেন চরমোনাই পীর সাহেব কি বলে, হ্যাঁ উনি দিন ভরে চাঁদাবাজ বলে, আর দেখলাম 2 হাত দিয়ে টাকা নিতেছে আর কুচির ভিতর ভরতেছে, হ্যাঁ গরিব অসহায় এইসব মুড়িদানের নামে, বেস্তের টিকিট দেওয়ার নামে। কয়দিন আগে বক্তৃতা দিয়েছে জামাত শিবিরের বিরুদ্ধে, যে ভাষায় যে ইহুদিরা এখানে আসলে এখানে ইসলাম হইতে পারে, জামাত শিবির আসলে করে দেবে। তিন বিয়াদব, বেয়ারা, বিশৃঙ্খল বিয়াদব, এরা হলো শিবির। তিনি এখন জামাতের মিত্র হয়ে গেছেন। মানে হাদিয়া আর চাঁদাবাজি দুইটাকে একসাথ করে ফেলছেন, এই দুইটার মধ্যে ডিফারেন্সিয়েশনটা বোঝা উচিত। সর্বনাম পীর সাহেবকে যেটা মানুষ ভালোবেসে তাকে দেয় সেটা হাদিয়া, উপহার, এটা একেবারে সার্বজনীন এবং স্বতঃসিদ্ধ, সেটা জানেন, এবং এটাকে নিয়ে কোনো ক্লেম নাই। কেউ এসে অভিযোগ করে নাই যে আপনি আমার কাছে টাকা চাইছেন কেন। একজন সিরিয়ান নেতা সাইফুল বিন রিয়াদের নেতৃত্বে 5 জন সময়কারী গুলশান এক সাবেক এমপির বাসায় যায় চাঁদা নিতেছে। রাতের বেলায় রাস্তায় দাঁড়িয়ে আপনি লাখ লাখ টাকা চাঁদা নিতেছেন। ডিসিএসপি নিয়োগ করে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাণিজ্য করছেন। একজন এপিএসের নামে কোটি কোটি টাকা লুটপাটের কাহিনী 9 মাসে 8 মাসে। এই বিষয়গুলোকে আমরা বলতে চাই, ভাইরা এটা সরলীকরণ মনে করছে। বিএনপির চাঁদাবাজ বলে আওয়ামী লীগ ওই পথে বিদায় করছে, বিএনপির বিদায় করলে আমাকে ওই তো দেশ দুনিয়া। আজ উপস্থিত আছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, আছেন জবানের সম্পাদক এবং রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি, এবং আরও আছেন নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব নিজামুদ্দিন। তিনজনকে অশেষ ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমি প্রথমে নিজামুদ্দিন আপনার কাছে আসি, কারণ আপনারা তো অনেক বলছেন সংস্কার আগে, বিচার আগে, তারপর নির্বাচন। সেই জায়গা থেকেই আপনার মন্তব্যটা আমি প্রথমেই শুনতে চাই। আপনি শুনেছেন যে প্রধান উপদেষ্টা 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন, এরকম একটি খবর আমাদের কাছে এসেছে। আপনার মন্তব্য শুনতে চাই, বা আপনাদের দলের অবস্থান শুনতে চাই। দেখুন, এনসিপি সবসময় নির্বাচনের পক্ষে, নির্বাচনের বিপক্ষে না। আমরা গণতন্ত্রের অন্যতম সৌন্দর্য হচ্ছে নির্বাচন, এবং আমরা বরাবরই নির্বাচনের পক্ষে। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে যে সকল ন্যারেটিভ আমরা দাঁড় করানো হচ্ছে, নির্বাচন এবং সংস্কারকে যে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, আমরা প্রতিবারই সেটার বিরোধিতা করে আসছি। আমরা বরাবরই বলে আসছি নির্বাচন যত আগে হোক আমাদের পক্ষ থেকে কোনো ধরনের বিরোধিতা নয়, বরং আমরা সেটাকে ওয়েলকাম করে আসছি। কিন্তু নির্বাচন হওয়ার আগে যে ন্যারেটিভ বা যে বয়ানকে নিয়ে, যে আকাঙ্ক্ষা বা চেতনাকে সমুন্নত রাখতে গিয়ে, প্রতিষ্ঠা করতে গিয়ে এই কোনো অভ্যুত্থান হয়েছে, সেটাকে বাস্তবায়ন করে নির্বাচনের পথে আমাদেরকে হাঁটতে হবে। সেটা কি? সেটা হচ্ছে গণহত্যার বিচার এবং যেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত। নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে আমরা প্রাতিষ্ঠানিক সংস্কার, যে প্রাতিষ্ঠানিক সংস্কার, যে গণতান্ত্রিক রূপান্তর প্রতিষ্ঠানগুলোতে, যেগুলোর কারণে মুক্তিযুদ্ধ পরবর্তী গত 54 বছরে আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে পারি নাই। এখনো পর্যন্ত প্রতিষ্ঠানগুলো দলীয় আচরণে এখনো রয়েছে, যেগুলোতে গণতান্ত্রিক রূপান্তর হয় নাই। সে প্রাতিষ্ঠানিক সংস্কার করার মাধ্যমে আমরা একটি নিরপেক্ষ, অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলতেছি। আপনি কি মনে করেন যে আমরা পুলিশ কমিশনের সংস্কারের কথা বলেছি? আপনি কি মনে করেন যে বিদ্যমান যে পুলিশ রয়েছে, এই পুলিশের অধীনে একটি অবাধ, অংশগ্রহণমূলক, নিরপেক্ষ নির্বাচন সম্ভব, সহিংসতাবিহীন? আপনি কি মনে করেন যে ইসি, যেখানে বিএনপি তার 31 দফা রাষ্ট্র সংস্কারের 31 দফা বলেছে, সেখানে 7ম দফাতে তারা বলেছে যে নির্বাচন কমিশনের যে কালা কানুন, এটা সংস্কার হওয়া ছাড়া একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাহলে সেই বিতর্কিত আইনের অধীনে গঠিত একটা ইসির মাধ্যমে কিভাবে আর একটা স্বচ্ছ নির্বাচন সংগঠন হওয়া সম্ভব? এখনো সেই ইসিরও তো এখনো পর্যন্ত সংস্কার করা হয় নাই। ইসি কিভাবে নিয়োগ হবে এটা নিয়ে একটা ঐক্যমতে আসছে, কিন্তু ইসির যে জবাবদিহিতা নিয়ে আমরা বারবার বলে আসছি যে ইসি দায়িত্ব পালন করা অবস্থায় ইসি যদি কোনো পক্ষপাতমূলক আচরণ করে, ইসি যদি কাউকে কোনো স্পেশাল বেনিফিট দেয়, ইসি যদি নির্বাচন কেন্দ্রে কোনো ধরনের পক্ষপাতমূলক কোনো ঘটনা সংঘটিত হয়ে থাকে, তাহলে তাকে জবাবদিহিতায় আনার জন্য, নির্বাচনের
ইসির যে ক্ষমতায়নীয়শিপের পরবর্তী তাকে জবাবদিহিতামূলক জায়গায় এনে তাকে শাস্তির আওতায় আনার জন্য যে একটা কমিটি গঠন করার কথা বলা হয়েছে, সেটা এখনো পর্যন্ত কোনো ধরনের ঐক্যমত আসে নাই, এবং একটি বৃহৎ রাজনৈতিক দল এটার বিপক্ষে আছেন। তাহলে একটা ইসির যদি একটা নিরপেক্ষ অবস্থান তৈরি করা না যায়, তাহলে এই ইসির অধীনে কিভাবে আপনি একটি নিরপেক্ষ, অবাধ এবং সমানমূলক নির্বাচন আচ্ছা, আশা করতে পারেন? সেক্ষেত্রে আপনি তাহলে এই যে ৪-৫ দিনের মধ্যে তারিখ ঘোষণার বিষয়টিকে আপনি তাহলে মনে করছেন এটা সঠিক হচ্ছে না, এটাই বলতে চাইছেন? আমি সঠিক হচ্ছে না এই কথা বলবো না। নির্বাচন যখনই হয়, আমি বলবো যে নির্বাচন হওয়ার আগে অবশ্যই সংস্কারগুলোকে একটি দৃশ্যমান জায়গায় আনতে হবে, এবং গণহত্যার বিচারকে অবশ্যই দৃশ্যমান করতে হবে, প্রতিষ্ঠানগুলোর সংস্কারকে অবশ্যই দৃশ্যমান করতে হবে। এখন ঠিক আছে, আপনি যেটা বলেছেন আই এগ্রিড, কিন্তু সংস্কার তো করবে, দায়িত্ব নিয়েছে সরকার, অন্তর্বর্তী সরকার সংস্কার করবে, বিচারও ডেফিনেটলি এখানে আইসিটি দায়িত্বে আছে, তারা করবে। কিন্তু যদি এগুলো সামনে না এগিয়ে যায়, তাহলে তাহলে নির্বাচন হবে না, মানে নির্বাচন হোল্ড হয়ে থাকবে, এটা সংস্কার বা আপনার বিচার দৃশ্যমান হওয়ার আগে। দেখুন, এই যে 2000 লোক জীবন দিল, তারা কি শুধুমাত্র নির্বাচনের জন্য জীবন দিছে? ওকে, আপনি দেখুন, আমরা 1971 সালে এতগুলো লোক জীবন দিতে একটা কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের জন্য, কিন্তু 75 পরবর্তী আমরা বাংলাদেশে কাঙ্ক্ষিত বাংলাদেশ পেয়েছি। 90-তে যে জীবন দিল বাংলাদেশের মানে একটা কাঙ্ক্ষিত বাংলাদেশের জন্য, একটা গণতান্ত্রিক রাষ্ট্রকল্প ব্যবস্থার জন্য, কিন্তু সেখানে যেই 3 দলীয় রূপরেখা প্রণয়ন করা হয়েছে, সে কাঙ্ক্ষিত বাংলাদেশ কি আসলে পাইছে বাংলাদেশের মানুষ? নির্বাচন এখন হওয়া একদমই উচিত না, আপনার নির্বাচন হওয়া উচিত না, কিন্তু আপনি বলছেন নির্বাচনের জন্য যেহেতু প্রাণ দেয়নি, কিন্তু আমরা যেটা শুনছি যে পরাজিত শক্তির একটা অপচেষ্টা আছে নির্বাচনকে ভণ্ডুল করার, তাহলে তো সেটা আসলে গণঅভ্যুত্থান শক্তির পক্ষে যাচ্ছে, গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটার পক্ষে যাচ্ছে। তাহলে এটা তো প্রশ্ন করা উচিত, গত 1 বছরে কেন এখনো পর্যন্ত একটা নির্দিষ্ট সময় তো চলে গেছে, গত 1 বছর, এই প্রশ্নটা এখন কেন উঠছে? গত 1 বছরে তো সংস্কার করার জন্য একটা লম্বা সময় অলরেডি চলে গেছে। এই সময়টাতে তো আমাদের গণহত্যার বিচার, প্রাতিষ্ঠানিক সংস্কার, এবং সেই সংস্কারক বলা হয়েছে কিছু কিছু সংস্কার আছে শর্ট টাইম সংস্কার, কিছু কিছু আছে দীর্ঘমেয়াদী সংস্কার। সে স্বল্পকালীন সংস্কারের যে কথাগুলো বলেছে সেগুলো কেন এখনো দৃশ্যমান হয় নাই? এখনো পর্যন্ত জুলাই সনদের কথা আমরা কি আপনারা সরকারের সামনে সেভাবে আনছেন কিনা? যেমন আপনি বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো না হয় তাহলে নির্বাচন সম্ভব কিনা, এখন সম্ভব কিনা সেই প্রশ্নটা আপনি তুলেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার দায়িত্ব তো এই সরকারের, সেখানে যে সংস্কারের প্রয়োজন সেই সংস্কারও তো করবে এই সরকার। তাহলে পুলিশ প্রশাসনের সংস্কার যে সরকার করলো না, এর দায় কি রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন চায় তাদের উপর বর্তাবে? তারা কি এটার জন্য নির্বাচন থেকে বঞ্চিত থাকবে? এই বিষয়ে আপনার? আমরা তো এই দায়িত্ব আমরা সরকারকেই দিচ্ছি, ইন্টারিমকে দিচ্ছি, অন্তর্বর্তী সরকারকেই দিচ্ছি। দেখেন, আমরা জুলাই সনদের কথা বারবার বলে আসছি, আমরা ডিসেম্বরে বলছি, একটা আশা দেয়া হয়েছে। এর পরবর্তীতে যখন একটা রাজনৈতিক দলের মুখপাত্র বলা চলে, একটা বৃহৎ নেতা যখন বলে যে জুলাই সনদের ঘোষণাপত্রের আইনগত এবং সাংবিধানিক ভিত্তি আছে বলে উনি মনে করেন না, এবং আরেকজন ওনাদের দলের খুবই গুরুত্বপূর্ণ নেত্রী তিনি বলেছেন যে একটা মব উস্কানির মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। যখন একজন দলের বৃহত্তম নেতা যখন জুলাই সনদের আইনগত এবং সাংবিধানিক ভিত্তি আছে বলে মনে করেন না, তখন আমরা মনে করি যে এই রক্ত দেয়া বা বাংলাদেশের যে জুলাই সনদ, যেটা একটা গণ অভ্যুত্থানের আইনগত এবং সাংবিধানিক ভিত্তি প্রতিষ্ঠা করবে, যার মধ্য দিয়ে জুলাই আন্দোলনের যারা শহীদ হয়েছে এবং যারা এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে তাদেরকে সিকিউরিটি দিবে, এবং আগামী বাংলাদেশ বিনির্মাণের যে ন্যারেটিভ, যে চেতনা, যে আকাঙ্ক্ষাকে নিয়ে এই অভ্যুত্থান সংগঠিত হয়েছে সেটাকে প্রতিষ্ঠা করবে। এবং আমরা বলেছি এটাকে সাংবিধানিক ভিত্তি মানি হলো এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে জুলাই সনদটাকে, যার কারণে কোনো আইন দিয়ে এটাকে করা যাবে না, রেটিফাই করা যাবে না, মুখোমুখি দাঁড় করানো যাবে না। আপনাকে প্রশ্ন করেছিলাম পুলিশ সংস্কার কমিশন নিয়ে, আপনি জুলাই সনদ নিয়ে এসেছেন। এরকম আমরা অনেক সময় দেখি যে কোনো প্রশ্ন করলেই সেই প্রশ্নের জবাবটা কোনো না কোনোভাবে বিএনপির দিকে অঙ্গুলি নির্দেশিত হয়ে থাকে। ঠিক আপনারা কি প্রতিপক্ষ মনে করেন কিনা বিএনপিকে এখনই? যে না, বিএনপিকে প্রতিপক্ষ মনে করি না। আপনি যে আমাকে প্রশ্ন করেছেন, করতেই পারেন সেই প্রশ্নটা আমি শুনতে চাই। যখন আমরা জুলাই সনদ চাচ্ছি, জুলাই সনদ একটা প্রাসঙ্গিক বিষয় এবং যেটাকে কেন্দ্র করে আগামী বাংলাদেশ বিনির্মাণ হবে, এবং যেটা জুলাই যোদ্ধাদের সাথে তাদের অস্তিত্বের একটা প্রশ্ন,
এবং এই অভ্যুত্থানের একটা আগামী দিনে যে অভ্যুত্থানের ন্যারেটিভ নিয়ে বাংলাদেশ বিনির্মাণ হবে, এক দফা দাবি নিয়ে যে অভ্যুত্থান সংগঠিত হলো, Okay. এবং সেই অভ্যুত্থানের যে ন্যারেটিভ প্রতিষ্ঠার জন্য যে বাংলাদেশের আগামী দিনের বয়ান, আচ্ছা, clear, যখন clear, একটা clear. রাজনৈতিক আচ্ছা, দলের ঠিক আছে। মুখপাত্র বলছেন যে এটা সাংবিধানিক এবং আইনগত ভিত্তির প্রয়োজন ঠিক আছে, নেই, clear. তখন তো এটা আমাকে তো এটা কাউন্টার করতে, ডিফেন্স করতে হবে। না করতে হবে, কিন্তু আমরা জুলাই সনদ নিয়ে এখন কথা বলছিলাম না, কিন্তু তারপরেও আপনি নিয়ে এসেছেন প্রসঙ্গটা, যেহেতু আমি অবশ্যই এই প্রসঙ্গটা নিয়ে আমি শহীদুল ইসলাম বাবুলের কাছে না, জানবো। জুলাই সনদ নিয়ে আলোচনা শহীদুল ইসলাম- এইভাবেই নিয়ে আসছি, কারণ শহীদুল ইসলাম- আপনার নির্বাচন আমরা তো দেখেছি, কারণ হচ্ছে 2090 সালে যখন আপনার 3 দলীয় রূপরেখা, সেখানে সংস্কার প্রস্তাব অনেকগুলো দিয়ে দেখে, পরবর্তী সরকার we got your এই আলোচনা point. অলরেডি মার্কেটে চলে আসছে যে আচ্ছা। যে সরকার ক্ষমতায় আসবে তারা সংস্কারগুলো বাস্তবায়ন করবে। রাইট তারা আমি এই জায়গাতে জুলাই সনদ আসবো। বাস্তবায়ন শহীদুল ইসলাম করবে। বাবুল, যে কথাটি নিজামুদ্দিন বললেন, এই কথাটি আমরা আরো অনেকের কাছে শুনেছি যে নির্বাচনের দাবি যেভাবে বিএনপি তুলছে, ঠিক একইভাবে যে জায়গাগুলোতে সরকার ব্যর্থ হচ্ছে সেটা ঠিক আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া, এবং আপনারা পলিটিক্যাল পার্টি হিসেবে প্রেশার দিয়ে বা পরামর্শ দিয়ে সেই কাজগুলো করিয়ে নেওয়ার উদ্যোগ সেক্ষেত্রে দেখা যায় না, এবং তার মধ্যে পুলিশ প্রশাসন একটি, সেখানে সংস্কার হয়নি সেটি দেখা যাচ্ছে। জুলাই সনদের কথা এখানে নিজামুদ্দিন বলেছে, জুলাই সনদের ব্যাপারটাও আপনি পরিষ্কার করতে হবে যে আপনার গণঅভ্যুত্থানকে কোথায় রাখবেন আসলে আগামী বাংলাদেশের ইতিহাসে। সালাউদ্দিন ভাই তো জুলাই সনদের বিষয়ে পরিষ্কার করে বলেছে, আরো 1.5 মাস আগে আমরা এই বিষয়ে জমা দিয়েছি আমাদের যে বক্তব্য, যে জুলাই সনদ, এবং উনি পরিষ্কার করে বলেছে এটা সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে। এটি নিয়ে তো এখন এই প্রশ্ন আসবার কোনো কারণ নাই। আপনি যেটা বলছেন, উনি ভাই যেটা বললো যে ওই হাই হোসেন সংস্কার করে আপনার গণঅভ্যুত্থানটাই বিফলে চলে যাচ্ছে, এই জিনিসটা আপনি খেয়াল করছেন না। আপনি বলছেন 90-এর 3 জোটের রূপরেখা বাস্তবায়ন হয় নাই, 90-এর 3 জোটের রূপরেখার মধ্যে সংসদীয় গণতন্ত্রে ফেরবার অঙ্গীকার ছিল, সেটাও তো আমরা পেরেছি। অনেকগুলাই সংস্কার হয়েছে বাংলাদেশে, এ যাবৎকালের যতগুলো সংস্কার হয়েছে, বাকশাল থেকে গণতন্ত্র, হ্যাঁ, সবগুলো সংস্কারের সাথে বিএনপি জড়িত। বিএনপি এর আগে কোনোদিন 3 বার ক্ষমতায় ছিল, বিএনপি ফ্যাসিস্ট হয়ে যায় নাই কখনো। হ্যাঁ, বিএনপি বরং বাকশাল থেকে ফ্যাসিস্ট থেকে গণতন্ত্র উত্তরণ করেছে। আপনি আওয়ামী লীগকে আর বিএনপিকে যদি এক পাল্লায় মাপেন, একটা মজলুম রাজনৈতিক দল, এটা তো খুবই দুর্ভাগ্যজনক হবে, এবং বাস্তবতা তো তাই হচ্ছে। আপনি বিএনপিকে ঠেকাইতে যায়, নির্বাচন ঠেকাইতে যায়, আপনি আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন, বুঝে বা না বুঝে। এটা তো মানে খুবই একটা সংকটজনক ব্যাপার বাংলাদেশের রাজনীতি। বিগত কিছুদিন যাবৎ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন, আমরা যদি নির্বাচনের কথা বলি তাহলে বলা হয় বিএনপি পাগল হয়ে গেছে ভোটের জন্য, ক্ষমতায় যাবার জন্য। কেন আপনারা ক্ষমতায় যেতে চান না? খালি বিএনপি ক্ষমতায় যেতে চায়, এই কথা আপনি কে নিশ্চয় করে আপনাকে বলছে? নির্বাচন না হলে যে বাংলাদেশের সংকট ঘনীভূত হবে দিনকে দিন, আপনি যত দিন পার করবেন তত সংকট ঘনীভূত হবে, এবং এক পর্যায়ে প্রফেসর ইউনূস সাহেব নিজেও বলতে পারেন সরি আমি পারছি না। তখন কি হবে আপনি বাংলাদেশে? আপনি যে বলছেন, তো এই জিনিসগুলো তো আপনাকে মাথায় রাখতে হবে। আপনি বাংলাদেশের ফ্যাসিবাদের যে শেকড়, তার যে মানে প্রবাহ চারিদিকে, এটাকে আপনি হালকাভাবে কেন দেখছেন? এবং হালকাভাবে দেখছেন বলে দেখেন সচিবালয়ের মতো জায়গা বাংলাদেশ প্রতিষ্ঠার পরে, যেটা কোনোদিন হয় না, এত বড় অভ্যুত্থানে সেখানে ছাত্রগুলো ঢুকে গেল, তার ভিতরে আওয়ামী লীগ ঢুকে গেল, হ্যাঁ, এবং একটা মারাত্মক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হইল। এর দায়িত্ব কে নেবে আপনি বলেন? আপনি যদি, আমি মনে করি নির্বাচিত সরকার যদি বাংলাদেশে থাকতো, একটা নিকৃষ্ট নির্বাচনী সরকারও যদি থাকতো, তাও কিন্তু এই নৈরাজ্য বাংলাদেশে আমরা নিকৃষ্ট নির্বাচিত সরকার দেখতে চাই না। আমি বলছি, কথার কথা বলছি, যে একটা নিকৃষ্ট নির্বাচিত সরকারের আমলেও এই ঘটনা ঘটবার সুযোগ পাইতো না। আচ্ছা। এটা একটা ইতিহাসের সবচেয়ে দুর্বলতম সরকার। বারবার আমরা বলেছি যে এইটা কন্টিনিউ করলে বাংলাদেশের সংকট ঘনীভূত হবে, সার্বভৌমত্ব বিপন্ন হবার সংকট আছে, এবং ফ্যাসিবাদ আবার বাংলাদেশে প্রত্যাবর্তন করবে দ্রুততম। এই সরকারকে সবগুলো গণঅভ্যুত্থানের পক্ষে সবগুলো শক্তি সমর্থন দেওয়ার পরও কেন বলছেন এই সরকার সবচেয়ে দুর্বল সরকার? সরকার যখন সংকটে পড়ে তখনই শুধুমাত্র রাজনৈতিক দলকে ডাকে বা বিএনপিকে ডাকে, তার আগে সে বিএনপিকে প্রয়োজন খুব একটা মনে করছে এটা প্রমাণ না। কিন্তু সমর্থন তো আছে, সমর্থন আমরা একতরফা করছি আর কি, প্রেম হয় না, একতরফা প্রেম। বিএনপি ওইটাই করে যাচ্ছে, কারণ বিএনপি বিপদে আছে। বিএনপি বৃহৎ রাজনৈতিক দল, হ্যাঁ, বিএনপি যদি সরকারকে অসহযোগিতা করে, বলে নো বলে দেয়, তাহলে বাংলাদেশ আর একটা নতুন সংকটে একেবারে গুরুতরভাবে পড়ে যাবে, খাদের মধ্যে পড়ে যাবে। সেই জায়গাটা বিএনপি অ্যাড্রেস করে, বিএনপি বুঝে, বিএনপি হটকারিতা করতে পারে না। আমরা বারবার বলেছি এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না। সরকার যতই এনসিপির দিকে দুকুক, সরকার যতই জামাতের দিকে দুকুক, ফ্যাসিবাদের চাইতে এটা তো উৎকৃষ্ট। ধন্যবাদ আপনাকে। রেজাউল করিম রানী, আপনার কাছে শুনতে চাই, 4-5 দিনের মধ্যে নির্বাচনে তারিখ জানাবেন ডক্টর ইউনূস, আপনি কিভাবে দেখছেন তার এই উদ্যোগকে বা তার এই মন্তব্যকে? আর পাশাপাশি যে কথাটি এসেছে যে বিএনপি ঠেকাতে গিয়ে আওয়ামী লীগ পুনর্বাসন হয়ে যাচ্ছে, যেটা এখানে আমাদের শহীদুল ইসলাম বাবুল বলেন, আপনিও কি তাই দেখছেন কিনা? ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের শুনছেন সবাইকে সালাম এবং কৃতজ্ঞতা।
দেখেন, নির্বাচন নিয়ে আমার শুরু থেকেই যে বক্তব্য ছিল, নির্বাচন এখানে কোনো সংকটের বা সমস্যার জায়গা ছিল না। সমস্যার জায়গাটা যেটা, সেটা হলো ভোটাধিকার। নির্বাচন নিয়ে আমার কোনো আগ্রহই নেই, কারণ নির্বাচন হবে না তো কি হবে, এই সরকার আর কি দিবে। আপনি 16-17 বছরে নির্বাচনবিহীন একটা ফ্যাসিস্টিক কাঠামো থেকে আপনি অভ্যুত্থানের মাধ্যমে পরাজিত করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবেন, তো নির্বাচন ছাড়া আর কোন পথ আছে? যারা বলতেছে এখানে নির্বাচন আসলে মাফিয়াতন্ত্র ফেরত আসবে, তারা এন্টার জনগণকে আন্ডারমাইন করছে। তারা আরেকটা ফ্যাসিস্টিক কাঠামোর দিকে যাচ্ছে। নির্বাচনবিহীন ক্ষমতা, ভোটবিহীন ক্ষমতা, একটা আওয়ামী কাঠামো, আওয়ামী মডেল। এটা আপনি যত ভালোই হন, আপনি যত বড় ফেরেস্তাই হন, আপনি যখন ভোটবিহীন একটা ক্ষমতার কথা বলবেন, আপনি আওয়ামী লীগের রাজনীতি করতেছেন, কথা পরিষ্কার। ফলে নির্বাচনের দিকে যাবে। এবং এখন যেটা প্রশ্ন করলেন আপনি, তাহলে এই যে 4-5 দিনের মধ্যে টাইম ঘোষণা করবে, হ্যাঁ, এটাই পারফেক্ট টাইম ঘোষণা করার। পারফেক্ট টাইম, অভ্যুত্থানের মাস, জুলাই মাস চলছে, এবং অভ্যুত্থানের শক্তি, রাজনৈতিক দলগুলো অভ্যুত্থানের শক্তি, নতুন যে দল গঠিত হয়েছে অভ্যুত্থানের মধ্যে, তারা তো বটেই। এবং এখানে একটা ভোটাধিকারমূলক নির্বাচন, যেখানে ভোটাধিকার বলতে কি জানা, শুধু সিল মারা না, সুচিন্তিতভাবে আমার জনপ্রতিনিধি, আমার প্রতিনিধি আমি নির্বাচিত করব, তার যোগ্যতা, তার ডেডিকেশন দেখে, এই ধরনের একটা পলিটিক্যাল অ্যাটমসফিয়ার গণতান্ত্রিক উত্তরণের জন্য আপনার লাগবে। সেই রকম একটা ঘোষণা, এটা তো পারফেক্ট টাইম। মানে অভ্যুত্থানের মাসের এইটা থাকতে থাকতে যদি ঘোষণাটা আসে, ডেটটা, সেটা অবশ্যই পারফেক্ট টাইম। এবং এটা কিন্তু নিজামুদ্দিন যেটা বললেন যে এখন আসলে নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচন হবে কিনা, তিনি এমনটাই বলতে চাইছেন। এবং আরেকটি কথা, যেমন ইসির কথা বলেছে, এর পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলেছে। হ্যাঁ, এখন এই যে যেগুলোতে আপনি সমস্যা দেখছেন, এগুলো কালেকটিভ সমস্যা। আপনারা সবাই মিলেই তো সরকার বানাইছেন, এখন তো কোনো বিরোধী দল নাই, সব তো আধা সরকারি দল, যেটা আমরা বারবার বলি। তাহলে এখন এই নির্বাচন কমিশনে যদি সমস্যা থাকে, যে আইনের মধ্য দিয়ে ধরেন বলা হলো যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, এই সংবিধান নিয়েই তো সরকার গঠিত হয়েছে, হাসিনার আমলে সংবিধান দিয়ে তো শপথ নিচ্ছে। তার মানে আপনি একটা এক্সট্রা ল বা এক্সট্রা কনস্টিটিউশনাল পিরিয়ডে আছেন। এই অবস্থার মধ্য দিয়ে আপনি একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা কাঠামোগত গণতান্ত্রিক উত্তরণের মধ্যে গিয়ে আপনি তারপরে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকরণ করতে হবে। আমাদের এখানে প্রবলেমটা কি হয়, আমরা ক্ষমতা এবং রাষ্ট্রকে পার্সন আকারে দেখি, পার্সন না, প্রতিষ্ঠান আকারে দেখতে হবে। নির্বাচন কমিশনার সাধু হইলেও কিছু করতে পারবে না যদি প্রতিষ্ঠানটা আপনার অ্যাকাউন্টেবল না হয়, যদি প্রতিষ্ঠানের মতো আচরণ না করে। ফলে আমাদের এখানে এটা প্রধানমন্ত্রী, রাষ্ট্র, রাজনীতি, ক্ষমতা, এগুলোকে মাস্ট বি ইম্পার্সোনাল হইতে হবে। এটা একটা কালচারাল সমস্যা, আমাদের এটা চেঞ্জ করতে হবে। আরেকটা হলো যে আলোচনাটা আপনি করলে, দেখেন আওয়ামী লীগ পুনর্বাসন এবং বিএনপি রাজনীতি নিয়ে যে আলাপ করলে, খুবই গুরুত্বপূর্ণ আলাপ। সেখানে দেখেন বিএনপির সমস্যাটা কি। বিএনপির সমস্যা হলো, বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, জনগণের ভোট ছাড়া তার আর কিচ্ছু কোনো সম্বল নাই, তার আর কিছু নাই। তার নেতাকর্মী সব ভালো না, প্রচুর নেতাকর্মী আছে, এগুলো নিয়ে দলই বিপদে আছে। তার আছে একটা নীরব জনসমর্থন, বিপদে আছে আসলে 7,000-এর মতো বহিষ্কার করতে হয়েছে, তারপরে কিছু কিছু এখন পুলিশও দিতে হচ্ছে। বিপদ কি দল টের পাচ্ছে? তো আপনার এখন বিএনপির অসহায় সমর্থক আছে, যারা নেতাকর্মীর এই ধরনের আচরণের কারণে, এটা আপনার আর্জেন্টিনা সাপোর্টারদের মতো অবস্থা হয় তাদের। হ্যাঁ, ঘুরে ফিরে সাপোর্ট করতে হয়, আবার আশাহত হয়। তো আপনার তো এই যে অবস্থাটা, এই অবস্থার মধ্যে বিএনপি কেন, তারপরে বিএনপিকে আমরা অবশ্যই ব্ল্যাঙ্ক চেক দিব না, কিন্তু সমস্যা যেটা হলো, বিএনপির এই যে একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, তাকে দীর্ঘ সময় ফাইট করতে হচ্ছে একটা ফ্যাসিস্ট ফোর্সের বিরুদ্ধে। ফলে বিএনপির যে রাজনীতি বিকাশটা দরকার ছিল, এবং গোটা বাংলাদেশের রাজনীতির যে বিকাশটা দরকার ছিল, এটা হয় নাই। বাংলাদেশে একটাই রাজনৈতিক মডেল বিকশিত হয়েছে এতদিন, এই 54 বছর ধরে, সেটা হলো আওয়ামী মডেল। বিএনপি এর মধ্যে ক্ষমতায় আসছে, সেটা কিভাবে আসছে? আওয়ামী লীগের প্রতিক্রিয়া রাজনীতি করে আসছে। তার রাজনীতি বিকাশের সুযোগই তো 3.5 বছর মাত্র পাইছে জিয়া রহমানের টাইমে। বাকি সময়টা তার ফ্যাসিস্টিক শক্তিকে মোকাবেলা করতে করতে তার গেছে, এর প্রতিক্রিয়া রাজনীতি করতে করতে গেছে। কিন্তু একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টির তার একটা ফ্যাসিজমের প্রতিক্রিয়া রাজনীতি গত 1 বছর কি তাহলে সুযোগের সদ্ব্যবহার ঠিকভাবে করতে পারছে বিএনপি? না, অবশ্যই সদ্ব্যবহার করতে পারছে, এটা বলা যাবে না। কিন্তু মুশকিলটা হলো, এখন এই ফ্যাসিবাদের পতনের পরে, পতন মানে আওয়ামী লীগের শুধু পতন না, এটা 54 বছরের যে ফ্যাসিস্টিক কাঠামো, এইটারও প্রতীকী পতন। যদিও প্রতিষ্ঠানগুলো এখনো ফ্যাসিবাদের আপনার কি বলে ওই কাঠামোর মধ্যেই ফাংশন করছে। তো কিন্তু এখন তাহলে রাজনীতির মডেলটা কি হবে? তাহলে আওয়ামী মডেলের বিরুদ্ধে এখানে একটা অভ্যুত্থান হয়েছে। এই জন্য আমরা শুধু আওয়ামী লীগকে একটা পলিটিক্যাল পার্টি আকারে দেখছি না, আমরা এটা একটা নফসানিয়াত বা ক্যারেক্টারিস্টিক্স বলি যে জায়গার থেকে। এখন এর বাইরে রাজনীতির একটা বাংলাদেশের ধরেন গণতন্ত্রের অবস্থা যেরকম, বিএনপির অবস্থা এরকম।
গণতন্ত্র ভঙ্গুর, Okay. বিএনপির অবস্থা 12টা। ঠিক আছে, আসবো আমরা আপনাকে বিএনপির এই অবস্থার মডেলটা- বিশ্লেষণ আমরা- এখন শেষ করি, তাহলে একটা পয়েন্ট বলি, তাহলে আপনাকে একটা মধ্যপন্থা নির্মাণ করতে হবে। এই কারণেই আমরা বলি যে এই বিএনপি ফেল করলে আমাদের একটা বিএনপি লাগবে। এখানে সবসময় যেটা করা হচ্ছে, একটা মধ্যপন্থাকে আন্ডারমাইন করা হচ্ছে। আন্ডারমাইন করার মধ্য দিয়ে এখানে বাংলাদেশের সার্বভৌমত্ব সংকটে ফেলে দেওয়া হচ্ছে। এই যে নির্বাচন সংস্কারকে মুখোমুখি দাঁড় করানো, এটা একটা গভীর ষড়যন্ত্রের পাঠাগারই করা হয়েছে। নির্বাচন এবং নির্বাচন নিয়ে তো কোনোদিনও কোনো সংকট ছিল না, কারণ আপনি গণতান্ত্রিক উত্তরণে যাবেন, নির্বাচন নিয়ে কথা বলতে হবে কেন আপনার? এটা যে একটা আওয়ামী মডেল, এটা কি আসলে এনসিপি নেতারা টের পায়? নিজামুদ্দিন, আমি বক্তব্যের শুরুতে আপনাকে এটা বলছি যে এখানে নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। এনসিপি কখনোই নির্বাচনের বিরুদ্ধে ছিল না, এনসিপি সবসময় নির্বাচনকে ওয়েলকাম করেছে, আমরা এখনো ওয়েলকাম করি। কিন্তু নির্বাচনের আগে যেই এক দফা দাবিকে নিয়ে এই গণ অভ্যুত্থান হয়েছিল, সে এক দফা অভ্যুত্থান জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠা করতে হবে শুরুতে। আর আমি ভাইয়ের আলোচনাকে রেফারেন্স হিসেবে টানতে চাই, তিনি বলেছেন বিএনপি সংস্কার করেছিল। দেখেন 1979 সালে জিয়াউর রহমান ক্ষমতায় এসে তিনি যেই ফরমান জারি করেছিলেন, তিনি 75 পরবর্তী খন্দকার মুশতাক, সায়েম এবং জিয়াউর রহমানের যে সকল কর্মকাণ্ড ছিল সবগুলোকে তিনি রেটিফিকেশন দিয়েছিলেন, বৈধতা দিয়েছিলেন। এটার সাথে মিলাইলে কিন্তু আপনার হবে না, কারণ তখন তিনি এর আগেও গভর্নমেন্টে ছিলেন এবং পরবর্তীতে তিনি আবার গভর্নমেন্ট ফর্ম করছেন, ফলত তার পক্ষে এটা সম্ভব ছিল। এখন বিএনপি কিছুদিন আগেও বিএনপির নেতৃবৃন্দ বলেছেন এবং তাদের একাধিক নেতৃবৃন্দ বলেছেন যে বিএনপি গভর্নমেন্ট ফর্ম করলে তারা সংস্কার বাস্তবায়ন করবে, সংস্কারগুলো তারা বাস্তবায়ন করবে, মৌলিক সংস্কারগুলো তারা বাস্তবায়ন করবে। কিন্তু এখন মূলত ইয়েটা কোথায় দাঁড়ায়, সংকটটা কোথায় দাঁড়াচ্ছে? এখন এই সরকারটা যেহেতু তারা বিএনপি পরবর্তীতে সরকার ফর্ম করলে এই সরকারের যত কর্মকাণ্ড আছে তাদের পুনর্লিখন বলেন, সংশোধন বলেন, সংস্কার বলেন, এগুলাতে তারা বাস্তবায়ন করবে, তার নিশ্চয়তা এই সরকার আগামী যে সরকার ফর্ম করবে কিভাবে তারা পাবে? কারণ অতীতে আপনার 1990 সালে যেই সংস্কার আলাপগুলো আমার যতটুকু জানা, সেখানে প্রায় 34টা সংস্কার ইন্ডিকেটর আমার তো মনে হয় সেজন্যই জুলাই সনদ হচ্ছে। 2001 সালে টিআইবি সহ 17টা সংস্কার ইন্ডিকেটর দেয়া হয়েছিল। টিআইবি সহ এবং সিভিল সোসাইটির দেশেরা যারা সিভিল সোসাইটির সদস্য ছিল সবাই দিয়েছিল, এটার একটাও কিন্তু পরবর্তীতে বাস্তবায়ন হয়নি। না, তাহলে জুলাই সনদের গুরুত্ব তো তাহলে থাকছে না। জুলাই সনদ তো সবগুলো দল এগ্রিড হয়ে তো ঐক্যমতে পৌঁছেই তো জুলাই সনদের চার্টারে তো সাইন করবে, তাই না? তাহলে সেটাকে আপনি বিশ্বাস করছেন না? জুলাই সনদে আমরা তো সেটা এখনো পর্যন্ত কোনো স্পেসিফিক পদ্ধতি নিয়ে আলোচনা হয় নাই যে পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়ন হবে। 5 আগস্টের মধ্যে জুলাই সনদ দেওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত ঐক্যমত কমিশনে কোনো ধরনের সংস্কারের প্রতি একটা বা দুইটার ব্যাপারে ঐক্যমত হয়েছে, বাকিগুলোর ব্যাপারে ঐক্যমত হওয়ার কোনো আলাপ দেখা যাচ্ছে না। ঠিক আছে, সুতরাং এটার মধ্যে আমাদের মনে হচ্ছে না মানে যে জুলাই সনদে 5 আগস্ট কি করে থাকবে সেটা নিয়ে আপনাদের সংশয় আছে এখনো। আচ্ছা, এই বিষয়ে আমরা কথা বলবো, কিন্তু একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই আপনার কাছে শহীদুল ইসলাম বাবুল। ঠিক ওই মন্তব্যটি নিয়ে যেটি মহাসচিব করেছেন, মহাসচিব কয়েকটি কথা বলেছেন সাক্ষাৎকারে। তিনি বলেছেন রাজনীতিতে দক্ষিণপন্থীদের উত্থান দেখছি, আমি উদ্বিগ্ন তিনি বলেছেন। একটু আপনিও একমত কিনা? কারণ আপনাদের দলের নেতারা তো এক এক সময় আপনাদের নিজেদের মন্তব্য রাখেন, আপনি একমত হলে ঠিক কেন মনে করছেন এটা শুনতে চাই আপনার কাছ থেকে। শোনেন, এর আগে আমরা টক শো করতাম, আওয়ামী লীগ সঞ্চালক যিনি আওয়ামী লীগ, মাঝখানে আমরা বসায় রাখতাম। হ্যাঁ, ওই দিন টক শোতে গেলাম এসে টিভিতে, ইসলামী চরমোনাই, জামাত, আমি আর সঞ্চালক। আপনার অবস্থানটা ঠিক জায়গায় ছিল না, হ্যাঁ, একই জায়গায় আছে। এর আগে বারবারন্ত ছিল এক্সট্রিম আওয়ামী লীগের, এখনো কিন্তু আপনি দেখছেন বারবার বাংলাদেশের রাজনীতিতে আজকে জামাত যে ভূমিকা, যে অবস্থান, যে স্টেক নিয়ে আছে, আপনি মানে এটা অস্বীকার করবেন হয়তো কেউ কেউ। বাংলাদেশের রাজনীতির ক্ষমতার এখন 50% জামাত ভোগ করছে, 5% তার মানুষ। তার তো ভোটের প্রয়োজন নাই। চরমোনাই সারা জীবন কোনো রাজনীতি করে নাই, ওই ফ্যাসিবাদের মধ্যে ঘি ঢেলেছে, শক্তি যোগাইছে। এখন তিনি বিপ্লবের অংশীদার হয়ে গেছেন। হ্যাঁ, টকশোতে বক্তৃতা দেন, সংস্কার কমিশনে বক্তৃতা দেন যে হ্যাঁ, এবং গণতন্ত্রের সবক দেন, বিএনপি আর আওয়ামী লীগ সব খারাপ, হ্যাঁ, আওয়ামী লীগের সাথে বিএনপি মিলে একটা নির্যাতিত দল, এমন সব ভূমিকা পালন করতেছে আর বয়ান তুলতেছে, বয়ান দিতেছে। এগুলো আমরা গোগ্রাসী গিলছি কেউ কেউ, হ্যাঁ, সরকার থেকে শুরু করে সর্বব্যাপী। তো হচ্ছে না তো কি হচ্ছে? জামাত জন্মের পরে এখানে একটু বলি, চরমোনাইয়ের পীর একটু অ্যাড করি ঠিক এই জায়গাতেই। চরমোনাইয়ের পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি একটি মন্তব্য করেছেন। তিনি বলছেন একটি দলের নেতারা আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করেছে, অশ্রাব্য ভাষায় গালাগাল করেছে, এগুলো কোনো রাজনৈতিক শিষ্টাচার হতে পারে না।
চরমোনাইয়ের পীর সাহেব কি বলে? হ্যাঁ, উনি দিন ভরে চাঁদাবাজ বলে, আর দেখলাম 2 হাত দিয়ে টাকা নিতেছে আর কুচির ভিতরে ভরতেছে। হ্যাঁ, গরিব অসহায় এইসব মুড়িদানের নামে, বেস্তের টিকিট দেওয়ার নামে। কয়দিন আগে বক্তৃতা দিয়েছে জামাত শিবিরের বিরুদ্ধে, যে ভাষায় যে ইহুদিরা এখানে আসলে এখানে ইসলাম হইতে পারে, জামাত শিবির আসলে করুন। তিন বিয়াদব, বেয়ারা, বিশৃঙ্খল বেয়াদব, এরা হলো শিবির। তিনি এখন জামাতের মিত্র হয়ে গেছেন। আমার এনসিপির বন্ধুরা দিয়ে তার দরবারে যায়, দোয়া নিয়ে আসে গভীর রাইতে। হ্যাঁ, হুজুর কি চমৎকার স্নেহ দিয়ে দেয়। এই বিষয়গুলা জামাত জন্মের পরে, 71-এর পরে বাংলাদেশের এখন যে ব্যাপ্তি ক্ষমতার ভোগ করছে, যে দাপট নিয়ে রাজনীতি করছে ইচ অ্যান্ড এভরিহোয়ার, আর বিএনপি থাকবে না, বিএনপি টিকবে না, বিএনপি খারাপ, বিএনপির পরিণতি হবে আওয়ামী লীগের মতো, যে বক্তৃতা দিয়ে বেড়াইতেছে আর ইসলামী বিপ্লব করার জন্যে মানে একেবারে গুতলাই ফেলতেছে সারা দেশ, তাতে করে আপনি কি বলবেন বলেন এদেরকে? এরা তো আসলে ইসলাম নামই আছে ঠিকই, কিন্তু ইসলামের কোনো কাজকর্ম আদর্শ এদের সাথে তো নাই, কখনোই নাই। আদর্শের কারণে কয়েকদিন আগে আপনি চরমোনাইয়ের সাথে যার ঐক্য হতে পারে, হ্যাঁ, মিলন হইতে পারে, তারা বাংলাদেশে কি সৎলোকের শাসন কায়েম করবে, ন্যায়ের শাসন কায়েম করবে, আপনি বলেন? আচ্ছা, আসবো আবার আপনার কাছে। আমি নিজামুদ্দিন, আপনার কাছে শুনি, আপনারা পীরের দোয়া নিয়ে আসলেন, দোয়া কতটুকু কাজে দিচ্ছে বলে মনে হয়? ধন্যবাদ। আমি ভাইয়ের একটা কথাকে খণ্ডন করতে চাই। মানে হাদিয়া আর চাঁদাবাজি দুইটাকে একসাথে করে ফেলছেন। এই দুইটার মধ্যে ডিফারেন্সিয়েশনটা বোঝা উচিত। সর্বনাম পীর সাহেবকে যেটা মানুষ ভালোবেসে তাকে দেয় সেটা হাদিয়া, উপহার। এটা একেবারে সার্বজনীন এবং স্বতঃসিদ্ধ, সেটা জানেন, এবং এটাকে নিয়ে কোনো ক্লেম নাই। কেউ এসে অভিযোগ করে নাই যে আপনি আমার কাছে টাকা চাইছেন কেন। এবং আমি চরমোনাইয়ের মুখপাত্র হিসাবে এখানে কথা বলতেছি না, এবং এটা মাঠে ময়দানে এস্টাবলিশ। এবং এটা কোথাও আপনি এই অভিযোগ শুনবেন না যে চরমোনাই পীর সাহেবের কোনো হুজুর কোথাও গিয়ে টাকা পয়সা চাঁদা চাইছে কিনা, এরকম কোনো নিউজ হয়েছে কিনা আমার অন্তত জানা নেই। কিন্তু আমরা এটা দেখেছি অভ্যুত্থান পরবর্তী গত 1 বছর সময়ে শুধু চাঁদাবাজি নিয়ে দলীয় কন্দলে 150+ খুন হয়েছে। দলীয়, আমি শেষ করি 150+ খুন হয়েছে, প্রায় সহস্রাধিক আহত হয়েছে, বহিষ্কার করছে। আমার যে রনি ভাই বলছেন প্রায় 7000 বহিষ্কার করা হয়েছে, এখন আবার পুলিশকে দিয়ে তাদের গ্রেপ্তার করানো লাগতেছে। তো সুতরাং এইসব অপবাদ, এগুলা কোন ইসলামের। আর এনসিপি যেখানেই যাচ্ছে, যে জেলাতে যাচ্ছে, সেখানে কোনো দরগা থাকুক, কোনো ইসলামী ব্যক্তিত্ব থাকুক, কিংবা সেখানে কোনো পলিটিক্যাল ব্যক্তিত্ব থাকুক, সবার সাথে দেখা করতে। আমরা দেখেছি আপনার নেসারাবাদ গিয়েছে, সেখানে নেসারাবাদের পীর সাহেবের সাথে দেখা করেছেন, উনি কোনো পলিটিক্যাল ব্যক্তিত্ব না। আমরা এর আগে দেখেছি আজকে সিলেটে গেছে, সেখানে কিন্তু শাহজালালের এই যে জোটের কথা আমরা শুনছি, এটা শুধুমাত্র ওখানে কিভাবে দেখেন একটু শুনি। আমি শেষ করি। মানে চরমোনাই পীর সাহেব যে পলিটিক্যাল পার্টির প্রধান হিসেবে যান নাই, ওখানে চরমোনাই বরিশালের ওখানে পদযাত্রা, সেখানে কিন্তু চরমোনাই একজন পীর, ওই এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, ওদের সিলসিলা আছে, সুতরাং সেখানে একজন পীর হিসেবে উনি একজন গণ্যমান্য ব্যক্তি হিসেবে ওখানে গিয়েছেন। এটা প্রত্যেকটা জেলাতে এইভাবে করতে। ঠিক আছে, এখন তারা যে জোট করছে ইসলামী দলগুলো, এটাকে আপনি কিভাবে দেখছেন? ইসলামী দলগুলো জোট করবে কি করবে না, এটা একান্তই তাদের ব্যাপার। ওকে, রাজনৈতিক দলগুলো যখন জোট করে, কি উদ্দেশ্যে করে, তারা কি জন্য, দেশকে কি দিতে চায় আগামী বাংলাদেশে, সেটা কি আপনারা দেখেন কিনা? কারণ অনেক বিষয় তো আপনারা দেখছেন এবং আপনাদের অবজারভেশন আপনারা প্রকাশ করছেন, বলছেন। এই জায়গা থেকে আমি আপনার মন্তব্য শুনতে চাই। ইসলামিক দলগুলো তাদের কিছু কমন ইন্টারেস্ট আছে বা থাকতে পারে, তারা কিছু নির্দিষ্ট ন্যারেটিভ নিয়ে তারা রাজনীতি করে, তাহলে কিছু কমন ইন্টারেস্টকে কেন্দ্র করে তারা কিছু কমন পিপল একসাথ হয়, এটা স্বাভাবিক। তো তারা একসাথ হবে কি হবে না, হইলে কি কমন ইন্টারেস্টকে তারা ম্যাক্সিমাইজ করবে, এটা একান্তই তাদের ব্যাপার। তো এনসিপি তাদের অ্যালায়েন্স হবে কি হবে না, এই বিষয়টা ক্লারিফাই করা, এটা এনসিপি কেন করবে বা কেন জানবে এই বিষয়টা। আপনারা কি জোটে যাবেন কিনা তাদের জোটে কখনো? এই প্রশ্নটা করাটাই অবান্তর। এনসিপি তাদের কোনো জোটে যাওয়া মনে করে না। ওকে, আপনারা কোনো কারোর সাথে জোট করবেন না? রাজনীতি একটা চলমান প্রক্রিয়া। হ্যাঁ, আমরা কার সাথে জোট করব বা করব না, এই বিষয়ে এনসিপির মধ্যে কোনো ধরনের আলোচনা এখন অবধি হয় নাই। ওকে, পেন্ডিং। ঠিক আছে, রেজাউল করিম রনি, আপনার কাছে শুনতে চাই, এই যে জোট বেজোটের রাজনীতি দেখছি, আপনি কিভাবে দেখছেন আসলে? আচ্ছা, দেখেন, একটা কথা হলো, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সেকেন্ড রিপাবলিকে প্রবেশ করে গিয়েছি, এই ব্যাপারে আমাদের হুঁশ নাই, আমরা বুঝতেছি না। হ্যাঁ, অনেক সময় অনেক ঘটনা ঘটে যায়, আমরা বুঝতে পারি না, কিন্তু ঘটে যায়। সেকেন্ড রিপাবলিক কীভাবে, কারণ সংবিধানের কোথাও নেই প্রধানমন্ত্রী পালায় যাবে, কিন্তু আপনার এটা পালাই গেছে। তো ফলে আপনার এখন একটা এক্সট্রা কনস্টিটিউশনাল টাইমের মধ্যে আমরা আছি। এই সময়টার মধ্যে আমাদের যেটা করতে হবে সেটা হলো অভ্যুত্থানের যে ঐক্যটা, যে স্পিরিটটা, এটার আলোকে একটা রাজনীতি লাগবে আমাদের। কিন্তু আমরা যদি, হ্যাঁ, ইসলামী দলগুলোর মধ্যে একটা জোট হতেই পারে, এবং ইসলামী দলগুলোর মানে যারা আছেন এখানে অনেক শ্রদ্ধেয় আলেম আছেন, আমরা আলেমদেরকে আলেম হিসাবে অনেক শ্রদ্ধা করি,
কিন্তু এই জোটের মধ্য দিয়ে ধরেন ইসলামের কি উন্নতি হবে বা রাজনীতির কি উন্নতি হবে এটা নিয়ে প্রশ্ন থেকে যাবে। আলেম হিসেবে শ্রদ্ধা করা এক জিনিস, আর একটা হলো রাজনৈতিক নেতা হিসেবে উনাদেরকে মানুষ আস্থায় 54 বছরের নিচে এরকম প্রমাণ খুব বেশি পাওয়া যায় না। 2-4 জন লোক কিন্তু নির্বাচনে জিততো ওনাদের, মানে আলিম সমাজের। আপনি মুফতি আমিনী সাহেবের কথা বলতে পারেন, বা আল্লামা আইজুল হক সাহেবের কথা বলতে পারেন, বা এরকম আরো 2-4 জন নাম বলতে পারেন আপনি। কিন্তু মোটা দাগে পলিটিক্যাল ব্যক্তিত্ব হিসাবে কিন্তু মানুষের ট্রাস্ট এরা অর্জন করতে পারেনি। আলিম হিসাবে অনেক শ্রদ্ধা, আমরাও শ্রদ্ধা করি, এটা করতে হবে আমাদের। কিন্তু এই যে এখন যে ঐক্যের কথা আপনি বলতেছেন, তাহলে এই ঐক্যটা কেন করে নাই? তার একটা কারণ আপনি বলতে পারেন যে নির্বাচন আসলে বা ক্ষমতার প্রয়োজনে, ক্ষমতার কৌশলের কারণে আপনি একটা ঐক্যের কথা বললেন, বা আপনার হিস্সা বা আপনার ভাগাভাগির প্রয়োজনে আপনি একটা ঐক্যের কথা বললেন। কিন্তু জনগণের জন্য আপনার প্রস্তাবনা কি? আপনি এই ঐক্যের মধ্য দিয়ে ক্ষমতায় আসলে, জনগণ আপনাকে নির্বাচিত করলে, হ্যাঁ, আপনি কি উপহার দিবেন জনগণকে, তার সেই ব্যাপারে কিন্তু আপনার কোনো প্রপোজিশন নাই। আপনি জনগণকে কিছু অফার করছেন না। আপনি অফার করছেন কি? আপনার প্রতিযোগীদেরকে প্রেশারাইজ করার জন্য, আপনার নিজের ক্ষমতার বার্গেনিং এর জন্য আপনি একটা কৌশল আকারে যদি জোট করেন, সেটা দেখতে ভালো দেখা যায় না, সেটা রাজনীতি একটি জায়গায় পরাজিত হবে, ফেল করবে। কারণ জনগণ এটাকে এমনিতে তো লম্বা সময় ধরে ট্রাস্টের একটা ঘাটতি আছে, ফলে এখন হুট করে নির্বাচন, মানে ধরেন আপনি রান্না শেষ কমপ্লিট, দৌড়াই গিয়ে আগে হাজির হয়ে যাবেন, ভালো চোখে দেখবে না লোকজন। আপনাকে পুরা রাজনীতিটা গড়ে তুলতে হবে জনগণের সাথে থেকে, সেটা আপনি ইসলামী রাজনীতি করেন, অন ইসলামী রাজনীতি করেন, এটা করতে হবে। এটা একটা গেল। এই যে জোটগুলো হচ্ছে, আসবো আবার আপনার কাছে, এই জোটগুলো হচ্ছে, এই জোটগুলো যেমনটি রনি বললেন যে আপনার প্রতিপক্ষকে চাপে রাখার জন্য এ ধরনের জোট সাধারণত হয়ে থাকে, আমরা এর আগেও দেখেছি। তো আপনারা আসলেই কোনো চাপ বোধ করেন কিনা বিএনপি থেকে এই যে জোটগুলো হচ্ছে? শুনে, নির্বাচনটাই তো একটা অনিশ্চিত ব্যাপার হয়ে গেছিল, জোট তো পরের ব্যাপার। হ্যাঁ, অনিশ্চিত করে ফেলা হয়েছিল। প্রধান উপদেষ্টা নিজে আজকে কবুল করেছেন যে নির্বাচনকে বানচাল করবার জন্য ষড়যন্ত্র আছে, বাধা আছে। যখনই নির্বাচনের কথা চিন্তা করেন উনি, এটা তো সত্য, আমরা তো দীর্ঘদিন যাবত বলছি, আজকে উনি সেটা বলছে যে নির্বাচনকে ঠেকান একমাত্র টার্গেট। কারণ ওই অল্প সময়ের বেনিফিটের জন্য দীর্ঘমেয়াদী রাজনীতিকে বা বাংলাদেশটাকে একটা সংকটময় জায়গায় ফেলে দেওয়া হয়েছে। এবং সেটা তো আজকে প্রধান উপদেষ্টা নিজে বলছেন যে নির্বাচন নিয়ে বাধা আছে, ষড়যন্ত্র আছে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হওয়ার কারণে কি হচ্ছে আপনি দেখছেন, একটা মাচ্ছর নেয়। এই যে ভাই বললো চাঁদার কথা, আমি বলিনি হুজুর রাজুর করে কারো কাছে চাঁদা নিছে, কিন্তু কোটি কোটি টাকা যারা চাঁদা নেয়, 2 হাত দিয়ে, কারো দিকে না তাকায়, ব্যস্ত টিকিট দিয়ে, হ্যাঁ, এই বিষয়গুলো নৈতিক। সেই ওই যে অলিউল্লাহ তো আজ থেকে আরো 50 বছর আগে লিখে গেছিল, শস্যের চেয়ে কি বেশি, টুপি বেশি, ধর্মের চাইতে আগাছা বেশি। তো তাই তো হচ্ছে। কি বলে এরা টাকা নিচ্ছে, পীরের দরবারে কি কারণে যায় এই নিরীহ মানুষগুলা? এই বিষয়গুলি নিয়ে আপনি রাজনৈতিক দল, সচেতন মানুষ, আপনি, আপনার বিরুদ্ধে আমি বলিনি, আমি চরমুনাইয়ের বিরুদ্ধে একটু বললাম, বাস্তব কারণে আপনি ডিপেন্ড করে ফেললেন। তার মানে কি, এই যে বাংলাদেশ যে ঝুঁকছে, মহাসচিব যেটা বলছে, একই নেক্সাস, কিন্তু তারাও কিন্তু এই নেক্সাসের মধ্যে ঢুকে পড়ছে। আপনি খেয়াল করছেন কিনা? হ্যাঁ, জামাত বলেন, চরমুনাই বলেন। এই চরমুনাইয়ের বিরুদ্ধে আমি বলেছিলাম যে 15 বছর তারা ফ্যাসিবাদকে শক্তি যোগাইছে, ঘি ঢেলেছে। এখন তার সাথে আপনার দোয়া লাগে। হ্যাঁ, আপনি রাজনীতি করবেন, ভালো কথা, দোয়া শুধু না, আমরা দেখছি প্রেক্ষাপট বিবেচনা করে পূর্বাপর যে বিষয়টা এরকম। আর ধরেন চাঁদাবাজি, আমার ভাইরে এত কথা বলে বিএনপি চাঁদাবাজি নিয়ে, সালাউদ্দিন সাহেবের বাড়ির পর যাবে বলা লাগে, হ্যাঁ হ্যাঁ, যে উনি গডফাদার, চাঁদাবাজ, শামীম ওসমান। চিন্তা করতে দেখছেন এরপরে পরিণতি কি? একটা বিক্ষুব্ধ মানুষ, আবার তারাই বক্তৃতায় বলে যে জনগণ সাথে থাকলে লন্ডনে পালানো লাগে না। কত বড় কথা আপনি চিন্তা করছেন? হাসিনা গেছে যেই পথে, বিএনপি যাবে সেই পথে বলেছে দায়িত্বশীল নেতারা, বড় বড় নেতারা। আমার পক্ষ থেকে কেউ কেউ ফার্স্ট কথা বলেছে, আমরা সতর্ক করে দিয়েছি জাতীয় গণমাধ্যমের মধ্যে দিয়ে, সাংগঠনিকভাবে তারা এদেরকে এক একজন হাসান মাহমুদ বানাইতে চায়, এক একজনকে। এটা কি বাংলাদেশের রাজনীতির নতুন বন্দোবস্ত? আপনি চিন্তা করতে পারবেন, একসময় আমরা ইমরান এই সরকারকে দেখছি না, শাহবাগ তৈরি করে একেবারে রাষ্ট্রীয় প্রোটেকশন, এখন তো তার চাইতে 3 গুণ প্রোটেকশন তাদেরকে দেওয়া লাগতেছে, এবং রাষ্ট্রের কোটি কোটি টাকা তাদের পিছনে ব্যয় করা লাগতেছে, কোটি কোটি টাকা। সেনাবাহিনী, র্যাব, আর্মি, এপিসি, গান, 5 স্টার হোটেল, ডগ স্কোয়াড, মানে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের যেটা লাগে না তার চাইতে বেশি তাদের লাগতেছে। এটি কি শাসন ব্যবস্থা, নয় বন্দোবস্ত? আপনি বলেন চাঁদাবাজির কথা বলে দিল ভাই, বিএনপি নাকি জোর করে চাঁদা নেয়। এই যে আপনি খবরে দেখেন 5 জন
এবং একজন সিনিয়র নেতা সাইফুল বিন রিয়াদের নেতৃত্বে 5 জন সময়কারী গুলশান এক সাবেক এমপির বাসায় যায় চাঁদা নিতেছে। রাতের বেলায় রাস্তায় দাঁড়িয়ে আপনি লাখ লাখ টাকা চাঁদা নিতেছেন। ডিসিএসপি নিয়োগ করে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাণিজ্য করছেন। একজন এপিএসের নামে কোটি কোটি টাকা লুটপাটের কাহিনী 9 মাসে 8 মাসে। এই বিষয়গুলোকে আমরা বলতে চাই ভাইরা এটা সরলীকরণ মনে করছে, বিএনপির চাঁদাবাজ বলে আওয়ামী লীগ যে পথে বিদায় করছে, বিএনপির বিদায় করলে আমাকে হয়তো দেশ দুনিয়া, কিন্তু তলদে যে ক্ষয় হয়ে যাইতেছে, আওয়ামী লীগ যে ঢুকে পড়ে আপনাদের কতল করবে আর আমারে কতল করবে, এটা তো আপনি বুঝতেছেন না। আপনি নির্বাচন নিয়ে এমনও বলা হচ্ছে, শেষ করি, সার্জিস বলে বিচারের আগে নির্বাচন পদত্যাগের প্রশ্নই আসে না এই সরকারের, চিন্তাও করা যাবে না, এটা পাপ হয়ে যাবে। আবার বলে এটা না হলে নির্বাচনে যাব না, এটা না হলে নির্বাচনে যাব না, আমরা এটা না হলে নির্বাচন হতে দিব না। এটা কি নয়া ফ্যাসিবাদ না নয়া বন্দোবস্ত, কি বলবেন? আচ্ছা, নয়া বন্দোবস্ত কিনা সেটা একটু শুনে নিই নিজামুদ্দিন আপনার কাছে, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনারা তো চাঁদাবাজির বিরুদ্ধে অভিযোগ তুলছেন, কিন্তু আপনাদের দলের যারা করছে সেইটা আপনারা কতটুকু আসলে কন্ট্রোল করতে পারছেন? গুলশানে চাঁদাবাজিতে, আজকে একটা নিউজ আপনাকে বলি, গুলশানে চাঁদাবাজিতে জড়িত রিয়াদ সহ গণতান্ত্রিক ছাত্র সংসদের 2 কেন্দ্রীয় নেতা। পাঁচজন। আমার কাছে যে নিউজ আছে সেটাতে আমি দেখছি 2 জন কেন্দ্রীয় নেতা। আপনার মন্তব্য শুনতে চাই। আচ্ছা, ওকে, 5 জন ইতিমধ্যে গ্রেফতারও হয়েছে, এটা আমরা শুনলাম। আপনার মন্তব্য শুনতে চাই নিজামুদ্দিন। আজকে যে ঘটনাটা করছেন সেটা আমার কনসার্নে নাই, সুতরাং এই বিষয়ে আমি মন্তব্য করব না। আমাদের এর আগে আমাদের যে সকল বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, আমাদের সাংগঠনিকভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। ভাই যেটা বললেন, আমি চাঁদাবাজির কথা বলেছি বিএনপির নামে। চাঁদাবাজি কোথায় ঘটছে না? চাঁদাবাজিকে কেন্দ্র করে কিছুদিন আগে দেখছেন পাথর মেরে হত্যা করা হলো চাঁদার ভাগাভাগি নিয়ে, যেটা সারা দেশব্যাপী মানুষ ক্ষোভে উপচে পড়েছে। সবগুলা ক্যাম্পাসে মিছিল বাইর হয়েছে। আমার লোক মারা গেছে, সেটা নিয়ে আপনারা প্রোপাগান্ডা করেছেন। আপনার লোকই মারা গেছে, সেটা আমার বাংলাদেশের একজন নাগরিক মারা গেছে। ব্যবসার ভাগাভাগি নিয়ে, ব্যবসার ভাগাভাগি নিয়ে ওটা চাঁদাবাজি। হ্যাঁ, চাঁদাবাজিকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে। এই যে চাঁদাবাজি একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। আজকে যে নগদ চাঁদাবাজি করে যে চাঁদাবাজিতে একটা আর্ট, হ্যাঁ, এটা আজকে নগদ চাঁদাবাজি করলো তারা, এটা নিয়ে গেছে, এটা খবরই এখন আপনারা জানেন জুলাই যোদ্ধাদেরকে যেখানে জুলাই যোদ্ধারা মারা গেছে তাদের স্বজনরা মামলা করতে পারতেছে না, সেখানে অতি উৎসাহী হয়ে আওয়ামী লীগে বিএনপির নেতারা মামলা করছে এবং সেখানে নিরীহ মানুষদেরকে মামলায় ফাঁসানো হচ্ছে এবং তাদেরকে অফার দেওয়া হচ্ছে যে আমাদেরকে এত টাকা যদি দেওয়া হয়, অফার করা হয়, অফার দেওয়া হচ্ছে তাহলে তাদেরকে এখান থেকে মামলাতে এজাহার থেকে জায়গায় অ্যাভেলেবল। এই অভিযোগ আপনি বলেন যে গত 1 বছরে 1500 লোক মারা গেছে, এটা কিসের জন্য মারা গেছে? বাংলাদেশে বিএনপির অন্তকন্দলে 1500 জন মারা গেছে, কিসের জন্য মারা গেছে? সত্য তথ্য কোনটা? সত্য তথ্য কোনটা সেটা দেন। একটু আগে আপনারা 5 জন চাঁদাবাজি করে ধরা পড়ছে। এটা তো আমার তথ্য না, এটা তো জাতীয় দৈনিকের তথ্য। এটাই তো জাতীয় দৈনিকের তথ্য। আপনি বলেন এটা কিসের জন্য মারা গেছে? এটা তো হাট দখল, বাজার দখল, মাঠ দখল, ইজারা দখল, এটা সবগুলোকে নিয়ে তো দলীয় অন্তকন্দলে এই ভাগাভাগি নিয়ে শেখার আগেই যদি এই ধরনের নোংরামি সব চাঁদাবাজি নিয়ে তো পরিণতি যাওয়ার গায়ে লাগে, কারণ আপনারা চাঁদাবাজিকে একটা ব্যবসার পর্যায়ে নিয়ে গেছে, যেটা ব্যবসা বলতেছেন চাঁদাবাজি, শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন আপনারা চাঁদাবাজিকে। যখন এসবের কথা বলি তখন আপনারা, ঠিক আছে, আমরা নয়া বন্দোবস্ত নিয়ে কথা বলতে চাইছি, তো আপনি নিজে এক সেকেন্ড দেখেন, চাঁদাবাজির সমস্যাটা এখানে, চাঁদাবাজিকে একটা রাজনৈতিক এলিমেন্ট বানানো হচ্ছে। চাঁদাবাজির সমস্যাটা পার্টিকুলারলি বিএনপিরও না, আওয়ামী লীগেরও না, জামাতেরও না, এনসিপিরও না। চাঁদাবাজির সমস্যাটা একটা স্ট্রাকচারাল সমস্যা। এখন আপনি ময়লার এই বন্দোবস্ত রেখে দিবেন, ফুটপাত থেকে চাঁদাবার ব্যবস্থা রেখে দিবেন, হ্যাঁ, আপনি জুট রেখে দিবেন গার্মেন্টসে, তারপরে চাঁদাবাজির এরকম ঝগড়াঝাটি করবেন, এটা তো হয় না। চাঁদাবাজ যদি আপনি রিয়েলি মুক্ত করতে চান তাহলে আপনাকে এই স্ট্রাকচার চেঞ্জ করতে হবে। এখন এখনো কি আওয়ামী লীগের লোক চাঁদা নিলে আপনারা খুশি হইতেন? চাঁদা জামাতের লোক নিচ্ছে, এনসিপির লোক নিচ্ছে, বিএনপির লোক নিচ্ছে, এবং বিএনপির নামে নিচ্ছে, এনসিপির নামে নিচ্ছে, সমন্বয়ক নামে নিচ্ছে। ফলে আপনারা যে জায়গায় ঝগড়াটা করছেন এই জায়গাতে সলিউশন হবে না। সলিউশন হবে না, তার সাথে আসলে ঝগড়া আমার মানায় না, এটা আসলে এইভাবে কথা বলে সলিউশন হবে না। সলিউশনটা হবে আপনার বিএনপি চাঁদাবাজ, জামাত আপনার হাদিয়াবাজ, অমুক, এনসিপি হইলো দুর্নীতিবাজ। না, আপনারা ব্র্যান্ড হয়ে গেছেন, আপনাদের সাথে বসে আমাদের ব্র্যান্ডিং হয়ে গেছে। আপনারা তো নিজেদেরকে অনেক, আমাদেরকে বাচ্চা বলেন আপনারা। না, তাহলে আপনারা এনসিপি মানি বলে বাচ্চা, এটা বাচ্চাদের দল, এরা বাচ্চারা না। বাচ্চাদের আপনার সাথে কথা বললে আমার ব্র্যান্ডিং হচ্ছে, আপনি তো এটা মিন করতেছেন, ব্র্যান্ড হয়ে গেছি।
কি ব্র্যান্ড হয়ে গেছে? এই যে আপনি আমার সাথে কথা বলা এটা শোভা পায় না না, না ভাই, ব্র্যান্ডিং আপনার হচ্ছে। সাথে আমার পার্থক্য আছে তো, বয়সের অনেক পার্থক্য আছে। আপনি সেটা নবীন বলেন, রাজনীতিবিদ, আপনার আপনার বয়স সাথে আমার হচ্ছে, তাহলে তর্কাতর্কি আপনি মানায়? বলছেন তর্কাতর্কি মানায় না, আমার মানায়? ব্র্যান্ডিং হয়ে যাচ্ছে। আপনার সাথে আমার ব্র্যান্ডিং হওয়ার কি আছে? আশ্চর্য না আমার মনে হয় ব্র্যান্ডিং হয়ে যাচ্ছে এই কথাটা উনি বলেন, উনি এটা বলেন না। না তাহলে আপনি নিজামুদ্দিন ক্যামেরায় দেখে শুনেন, না এটা উনি কথা ব্র্যান্ডিং বলছেন যে হয়ে ব্র্যান্ডিং যাচ্ছে এই হয়ে কথাটি যাচ্ছে। তিনি বলেননি, আপনি নিজে আবার দেখবেন এটা। অন স্ক্রিনে আছে তো, ভাই, অন স্ক্রিনে আছে তো। এই ধরনের On টক screen-এ শোতে আছে। আসলে আমাদের আচ্ছা ভাই, না, এটা- আমাদের এটা আমরা খুব একটু ভিন্ন প্রসঙ্গে On- কথা on বলতে screen-এ চাই। আছে। আচ্ছা ওনারা- আপনারা ঠিক আছে, এটা ঠিক আছে, পুরো আপনারা দেশ জুড়ে এনসিপি কে বলা হচ্ছে এটা বাচ্চাদের দল, এটা ছেলেপেলেদের দল, এটা ইমিচুয়ারদের দল। এটা শুধু এখানে না, প্রত্যেকটা জায়গাতে এইভাবে ক্যারেক্টার অ্যাসাসিনেশন, বিপ্লবের ফেজদেরকে ইমেচিউর বলে তাদের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আপনি আজকে যে আজকে প্রোগ্রামটা talk এখন show-তে যে কথাটি বসে যেটা বলা যে বলছেন, ওনার সাথে এখন আমার যে আপনি আলোচনা কথাটা করাটা বলছেন, মানায় না, এটা দ্বারা কি মিন করে? না, তর্কাতর্কি মানায় না। তর্ক করা মানায় সরকার তো না, কি এই মানায় না? কথাটি আপনি বোধহয় কি বলেন? বলেছেন। আপনি যখন চাঁদাবাজি করেন, আমার চাঁদাবাজি বিষয়টাকে খণ্ডন করতে হবে না? না নিশ্চয়ই তর্কাতর্কি আপনি মানায় না, এটা কি ধরনের? কিন্তু এটা আপনি কি আচ্ছা meaning ঠিক হতে আছে পারে? আপনারা একটা আপনার আমরা সাথে তর্কাতর্কি মানেন, এটা কি মিনিং হতে পারে? আশ্চর্য। একটা না, না। টেবিলে যখন আপনি একটা রিপ্রেজেন্ট করতেছেন, আমি একটা দলে রিপ্রেজেন্ট আপনি- করছি। এমনিই তো মানায় না। একটা মিনিট এরপরে কথা আপনি বলি। বলতেছেন আমি branding শুনি, হচ্ছে। আচ্ছা, কারোর সাথেই করবো। আমাকে এরপরে আপনি প্রশ্ন বলছেন করতে যে দেন। branding হচ্ছে, এটা একটু দ্বারা প্রশ্ন branding করতে দেন, আপনি একটু প্রশ্ন করতে দেন। আলাপ করবেন কিভাবে? আচ্ছা ভাই, কথাই শুনেন, তো বলা যাচ্ছে। আপনি নিজামুদ্দিন, আমি একটা প্রশ্ন করি। আমি আপনাকে যখন আশ্চর্য প্রশ্ন ব্যাপার করলাম তো। যে আপনাদের বিরুদ্ধে দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে এরকম চাঁদাবাজির অভিযোগ যে এসেছে, আপনি সেই প্রশ্ন আপনি বলছেন আপনি খণ্ডন করতে হবে। খণ্ডন মানে কি অন্যের দোষ দেখিয়ে খণ্ডন করা, নাকি আপনার দলে কেন আসছে, আরেকজন বেশি করছে আপনি কম করছেন? করছেন তো, এটা তো রিয়ালিটি। সেটা কেন হচ্ছে সেই প্রবলেমটা নিয়ে আমরা কথা বলতে চাইছি। আপনি দোষের জায়গায় চলে যাচ্ছেন, আপনি তো খণ্ডন করেননি, আপনি বলছেন আপনারা জানেন না। আপনারা যখন টক শোতে যান তখন কি শুধুমাত্র বিএনপি চাঁদাবাজি সার্চ দিয়ে ইনফরমেশন নিয়ে যান? আপনার দলে চাঁদাবাজিটা খুঁজেন না? যে আপনি জানেন না আজকে এটা টক অফ দ্য টাউন যে আপনাদের দলের বিরুদ্ধে এরকম একটা নিউজ ছড়িয়ে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়? আমি আপনাকে শুরুতেই কথা বলেছি যে এটা আমার কনসার্নে নাই। সুতরাং এটা আসলে আদৌ এনসিপি কেউ করেছে কিনা, সে এনসিপির কোনো দায়িত্ব হোল্ড করে কিনা, সেটা আমাকে জানতে হবে, এরপর আমাকে ডিফেন্ড করতে এটা হবে। মানুষ কিন্তু এভাবেই নেবে যে আপনি এড়িয়ে গেলেন, ঠিক না? এটা কিন্তু এভাবেই আসবে। আপনি আমাকে Anyway, আমরা ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আপনি আমাকে নিউজটা পুরো পড়েন যে এনসিপি কোন নেতাটা থাকলে, তাহলে আমি এটা আপনি বলতে এটা পারবো। জেনে নেন, এটা আমার দর্শকরা আশা করছে এটা জানে। কারণ আমার এটা মুখস্থ আপনি আছে যে জানেন। এনসিপি আমি আচ্ছা, পড়ে গুলশানের শোনাই। কারা নেতৃত্বে আছে, কারা গুলশানে দায়িত্বশীল আছে। চাঁদাবাজিতে জড়িত, একটু শুনেন তাহলে নিউজটা শুনেন। রাজধানী গুলশানের সংরক্ষিত আসনের সাবেক এক সংসদ সদস্য শাম্মী আহমেদের কাছে সমন্বয়ক পরিচয়ে 1 কোটি টাকা চাঁদা দাবি করেছিলেন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ সহ 5 জন। পরে 10 লাখ টাকা চাঁদা দেওয়ার সময় তাদের গ্রেফতার করা হয়। সে স্বরাষ্ট্র আজ মন্ত্রণালয়ের শনিবার ছাত্র সন্ধ্যার পর প্রতিনিধি, গুলশানে তাই না? 83 নম্বর রোডে এই ঘটনা ঘটে। আব্দুর রাজ্জাক সুলাইমান নামে এনসিপির কোনো হ্যাঁ। নেতা নেই। এই ঘটনা- আমি দায়িত্ব নিয়ে আজকে টকশোতে এখানে বলছি। এই চাঁদাবাজি ঘটনার মূল হোতা রিয়াদ সহ 2 জন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নেতা এবং তাদের সাথে যারা এই সংসদের প্রেসিডেন্ট, তাদের ছবিও আমার এখানে আছে। আপনি চাইলে সেটাও আমি আপনাকে পরে এটা- প্রোভাইড করতে এটা- পারি। এটা NCP, আমি আমি আশা তো করছি NCP র প্রতিনিধি, ছাত্র সংগঠন, যেটা আপনাদের ছাত্র সংগঠন, আমি আশা করছি আপনারা যেহেতু বলেন যে এনসিপির এই নামে এনসিপির কোনো গণভ্যুত্থানের- নেতা গুলশানে নেই। আমি আপনাকে আমার দলের প্রতিনিধির পক্ষ থেকে ক্লারিফাই করছি। ওকে, এটা আপনাদের ছাত্র সংগঠন, সেই জায়গা থেকে এটা নিয়ে এসেছি। কারণ ছাত্র না, দল কোনো আমাদের ছাত্র সংগঠন সংগঠন বলতে হলে আমাদের ছাত্র সংগঠন, গণতান্ত্রিক ছাত্র সংগঠন আমাদের ছাত্র সংগঠন নয়। তাহলে আপনাদের তারা এখান আমাদের থেকে যারা লিয়াজু করে নেতাকর্মী না। গেছে তারা আপনাদের আমাদের ছাত্র particular- সংগঠন নাই এবং তারা আমাদের লিয়াজু করে না এবং তাদের এটা গঠনতন্ত্রই আছে, তারা কোনো রাজনৈতিক দলে লিয়াজু করে নাই। আচ্ছা, তাহলে আপনাদের দল থেকে যেটা সরাসরি চলে গেছে তাহলে এটা এমনিই গেছে আর কি, আপনাদের কোনো যোগসুযোগ ছাড়াই গেছে। আমি এনসিপির দায়িত্বশীল নেতা হয়ে বলছি, আমাদের এই যে নামটা বলেছেন এই নামে কোনো এনসিপির নেতা গুলশান জোনে নেই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এছাড়াও যেসব চাঁদাবাজির অভিযোগ এসেছে, আশা করি ভবিষ্যতে আপনারা সেই বিষয়গুলো প্রশ্ন দিতে উত্তর দেবেন। কারণ এর আগে আপনি জানেন যে রাতের অন্ধকারে একজন 10 লাখ টাকা নিয়ে গেছে, এক মহিলা টাকা দিচ্ছে, সেটাও আপনি নিশ্চয়ই দেখেছেন। একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, সময় একদমই কম। নয়া বন্দোবস্ত নিয়ে কথা বলা হচ্ছিল। আপনাদের দলের যে পদযাত্রা, সেটা ব্যাপক প্রস্তুতি এসেছে এবং এখানে শহীদুল ইসলাম বাবুল বলেছেন যে সরকারের থেকে নানান সুবিধা নিয়ে অনেক সরকারের অর্থব্যয়ের মধ্য দিয়ে আপনাদের এই প্রোগ্রামগুলো করা হচ্ছে। তো এইটার প্রয়োজনীয়তা কেন হলো? সাধারণ মানুষ, জনগণই যদি আপনার সাথে এত থাকে, তাহলে সরকারের ব্যয় বাড়িয়ে আপনাদের এই প্রোগ্রামগুলো করতে হচ্ছে কেন? এটা সুইপিং কমেন্টস করলে তো আমি উত্তর দেব না। না, আমি প্রশ্ন করেছি, আপনি উত্তর দেন। স্পেসিফিক আমাকে বলতে হবে যে সরকার আমাদেরকে কি কি সুবিধা দিয়েছে, সরকার আমাদেরকে কি কি সুবিধা দিচ্ছে, সরকার আমাদেরকে কি টাকা পয়সা দিয়ে আমাদেরকে এখানে হেল্প করছে, এই স্পেশাল আমাকে একেবারে স্পেসিফাই বলতে হবে। নেত্রকোনা একটি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে আপনাদের প্রোগ্রামের জন্য। সেটা কি স্কুল কর্তৃপক্ষ করেছে? স্কুল কর্তৃপক্ষ করেছে, সরকারের নির্দেশে করেছে? স্কুল কর্তৃপক্ষ করেছে, হ্যাঁ, ঠিক আছে। সেটা এটা কি আপনার- সরকারের নির্দেশে করেছে?
আমি জানতে চাইছি আপনার কাছে এটা কি সরকারের বাইরে করবে? স্কুল কর্তৃপক্ষ যখন একটা পাবলিক স্কুল করে তখন কি এটা শিক্ষা উপদেষ্টার সাথে যোগসাজশ ছাড়া বা পরামর্শ ছাড়া নিজেরাই করে কিনা, সে প্রসঙ্গটা তো রাজনীতিবিদ হিসেবে আপনার কাছে জবাব থাকার কথা। প্রথমত বিষয় হচ্ছে পহেলা জুলাই থেকে এই পর্যন্ত যতগুলো গণপদযাত্রা আমাদের যতগুলো জেলায় হয়েছে, প্রত্যেকটা গণপদযাত্রায় আমাদের নেতৃবৃন্দ আমরা নিজস্ব অর্থায়নে ওই জেলায় আমাদের যারা এনসিপির দায়িত্বশীল রয়েছে, এনসিপির যারা কর্মী সমর্থক রয়েছে, তারাই অ্যারেঞ্জমেন্ট করেছে এবং তারাই থাকার খাওয়ার ব্যবস্থা করেছে, আমাদের নেতৃবৃন্দ যাওয়ার সমস্ত খাবার দাবারের ইত্যাদির ব্যবস্থা করেছে, হ্যাঁ, পরিবহনের ব্যবস্থা করেছে প্রত্যেকটা জেলায়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে আপনি যেটা বলছেন এটা সত্যিকার অর্থে যদি হয়ে থাকে এটা অবশ্যই একটা রাজনৈতিক দলের জন্য কাম্য নয়। একটা সরকারি স্কুল বন্ধ করে তাদেরকে আসার জন্য বাধ্য করা এটা কোনোভাবেই কাম্য নয়। এটা অবশ্যই একটা অ্যানালাইসিস এবং আত্মসমালোচনার জায়গা থাকতে পারে। এটা দলীয় ফোরামে অবশ্যই আলোচনা। ডগ স্কোয়াডের ব্যবহার, বাড়তি আইন শৃঙ্খলা, বাড়তি নিরাপত্তা, এটার উত্তর আমি দিচ্ছি। গোপালগঞ্জে হামলার আগে বাড়তি নিরাপত্তা কোনো জেলায় এমন হয়েছে কিনা আপনি আমাকে বলতে পারেন? আমাদের নেতৃবৃন্দ এককভাবে গিয়েছে, সামনে একটা পুলিশের গাড়ি ছিল নিরাপত্তা জনিত। কোন জায়গায় গিয়েছে সামনে কোনো পুলিশের সারা বাংলাদেশ কি গোপালগঞ্জ? আমি বলি সারা বাংলাদেশ গোপালগঞ্জ না, কিন্তু গোপালগঞ্জের এরকম একটা আনএক্সপেক্টেড ঘটনার পরে যেখানে গোয়েন্দা তথ্য ছিল তাদের কাছে আগে, যেটা স্বরাষ্ট্রমন্ত্রীর স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য কোট আনকোট করছি আমি এখানে, তিনি বলেছেন যে তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল, কিন্তু এই ঘটনাটা যে এত দূর আগাবে তারা এটা প্রেডিক্ট করতে পারে নাই। কিন্তু এর পরবর্তীতে গোপালগঞ্জের ঘটনার পরে আমাদের শরীয়তপুর মাদারীপুরের প্রোগ্রাম পোস্টপোন করা হয়েছে। আমার হাতে সময় একেবারেই কম। এই সিকিউরিটি কনসার্নটা স্বভাবতই এসে যায় গোপালগঞ্জে। সারা বাংলাদেশে যত যুবলীগ, আওয়ামী লীগ এবং সশস্ত্র ক্যাডার আছে তারা বাংলাদেশ থেকে সারা জেলাগুলো থেকে গোপালগঞ্জে গিয়ে তারা পুনর্বাসিত হয়েছে। অনেকগুলো সেখানে গোয়েন্দা তথ্যের রিপোর্ট। স্বভাবতই আমাদের বিপ্লবের পেজদের সিকিউরিটি কনসার্নের জন্য গোপালগঞ্জের ঘটনার পরে তাদের রেজাউল করিম রনি, আমি আপনার কাছে আসবো। গণ অভ্যুত্থান আসলে আমাদের কি দিল, আপনার কি মনে হয়? দেখেন, গণ অভ্যুত্থানের কোনো রাজনীতি নাই। গণ অভ্যুত্থানের আলোকে আমাদের রাজনীতি লাগবে, এটা একটা স্পিরিট আছে। গণ অভ্যুত্থানের আলোকে যে রাজনীতির কথা আমরা বলছি সেটা আমরা কি পেলাম? আমরা তো রাজনৈতিক দলগুলোর সহাবস্থান দেখবো, সমালোচনা গ্রহণ করার মতো একটা অবস্থা দেখবো, তাই না, সক্ষমতা দেখবো, সেটা কি আসলে দেখছি কিনা? আমরা কেন পাইনি সেটা হলো যে 5 তারিখের পরে রাজনীতির যে মডেলটা, সেই মডেলটা 100% বিরোধিতার জায়গায় গিয়ে রাজনীতি করার সুযোগ নাই। কারণ হলো 5 তারিখে আপনি যে সলিডারিটি অর্জন করলেন, সেই সলিডারিটির মধ্যে দিয়ে আপনি বেটার কি প্রপোজ করছেন, আপনি কত বড় চাঁদাবাজ, কে কাটছে কত বেশি চাঁদাবাজ, এই আলোচনা দিয়ে আপনার রাজনীতি আগাবে না। আপনার রাজনীতি আগাবে আপনি স্ট্রাকচারালি জনগণকে কি প্রপোজ করতেছেন, কোন স্ট্রাকচার প্রপোজ করতেছেন, যাতে করে আর কখনোই চাঁদাবাজি কালচার ফেরত আসবে না, বা চাঁদাবাজি বা রাহাজানি বা মাসেল পাওয়ার ভিত্তিক রাষ্ট্র হবে না। একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্রের জন্য আপনার প্রস্তাবনা কি? শুধু যদি প্রস্তাবনা না থাকে আপনার, এবং আপনি যদি মুখে বড় বড় কথা বলেন, ভালো ভালো কথা বলেন, তাহলে জনগণ আপনাকে ট্রাস্ট করবে না। এবং এখানে ট্রাস্ট যদি না আসে তাহলে আপনার রাজনীতিটা গ্রাউন্ডেড হবে না, দাঁড়াবে না। এবং ট্রাস্ট কিভাবে আসবে? ট্রাস্ট আসবে খুবই সিম্পল ওয়েতে, আপনার যদি ট্রান্সপারেন্সি থাকে, স্বচ্ছতা থাকে। আপনি যদি মুখে নিজেকে খুব সৎ, অনেস্ট, নির্যাতিত যতই দাবি করেন, কিন্তু জনগণ যদি আপনাকে ট্রাস্ট করতে না পারে, এবং ট্রাস্ট না করতে পারলে বুঝতে হবে যে আপনার ট্রান্সপারেন্সি নেই, আপনার স্বচ্ছতা নাই। এবং আপনার স্বচ্ছতা যদি না থাকে, সেই জায়গায় কোনো দল সঠিক রাজনীতি করতে পারছে বলে আপনার মনে হয়? দুঃখজনক। 5 তারিখের পরে আমরা যে রাজনীতিটা দেখতে চাই, সেই রাজনীতিটা আমাদের এখানে বিকশিত করা যাচ্ছে না। এবং সেটা বিকশিত করার জন্য আমাদের এখানে যেটা করতে হচ্ছে সেটা হলো যে আমাদের যেখানে পুরানা বয়ান, যেটা সেই বয়ানের আলোকেই আমাদের এখানে রাজনীতি করতে হচ্ছে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো কৌশলের মধ্য দিয়ে এমন কতগুলো কাজ করা হচ্ছে যেখানে নীতি মানুষ হারাই ফেলতেছে। ধন্যবাদ আপনাকে। কৌশল অবশ্যই আপনাকে রাজনৈতিকভাবে পরাজিত করবে। শেষ করে দিতে হয়, বেশি সময় নেই। আমি একটু জানতে চাই শহীদুল ইসলাম বাবুল আপনার কাছ থেকে, যে নির্বাচনের তারিখ সামনে আসছে, কিন্তু জুলাই সনদের যে কথাটি নিজামুদ্দিন বলেছিল, আমি সেই জায়গা থেকে বলতে চাই যে গণ অভ্যুত্থানকে ধারণ করে জুলাই সনদ গণ অভ্যুত্থানকে ধারণ করবে, সেরকম একটি সনদের জন্য আপনাদের কোনো প্রস্তাবনা আপনারা দ্রুত আনবেন কিনা, এবং সেটার জন্য আপনারা কি করবেন? আমাদের দলের পক্ষ থেকে সালাউদ্দিন সাহেব আরো 1.5 মাস আগে এটা প্রস্তাব, কিন্তু এখন জুলাই তো শেষ হয়ে যাচ্ছে, আমরা জুলাই সনদ পেলাম না, কবে পাবো? তো পাইলাম না, সেটা তো ছাত্রদের সরকার হলো ইউনূস সাহেব নিজেই কবুল করছেন সেটা। এখন সেটা যদি না করে, এখন ইউনূস সরকারের বিরুদ্ধে তো আমি প্রতিবাদ করে রাজপথে তাকে স্ট্রাইক করে দিতে পারবো না, এটা উচিত না। বাংলাদেশ তখন আরেকটা সংকটে যায় পড়বে।
আর যে বিষয়টা দেখেন, আমাদের ওরা ছোট ভাই বা সন্তানের মতোই। আমি আওয়ামী লীগের আমলে কমপক্ষে 1000 খানেক টকশো করেছি। আওয়ামী লীগের সবচাইতে বড় বড় বাঘা বাঘা উৎকৃষ্ট বেয়াদব যারা, তাদেরকেও আমি কিন্তু ফেস করেছি। আমি এই বাস্তবতা এসে পড়ি নেই। কেন আমি বলছি ও আমাকে ভুল বুঝছে? দেখেন, আমার রাজনীতির বয়সে 38-39 বছর পার হয়ে গেছে। আমার রাজনীতির বয়স, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি পর্যন্ত দায়িত্ব পালন করছি। তার সাথে আমাকে এই বিতণ্ডা এখানে যদি জড়াই পড়ি, এটা মানুষ তো আমার জন্য বিব্রতকর। আমি কেন সেটা করব? আপনি দেখেন আমাদের এই ভাইরা, তাদের বয়স কম বললেও তারা আগে, আমি বলি নাই কিন্তু বয়স কম, একবারও বলি নাই। সেই নিজে বলতেছে তারা কে বাচ্চা বলে, কি বলে, এটা কোনো দোষের না। কিন্তু আপনি যখন মানে দেশটা যখন সংকটে পড়ে যাচ্ছে, আপনি বিএনপির সাথে আওয়ামী লীগের সাথে বিএনপিকে মিলাই ফেললেন। হ্যাঁ, একই বয়ান তৈরি করে ফেললেন যে বিএনপি যাবে যেই পথে, জনগণ সাথে থাকলে লন্ডনে পালানো লাগে না। বড় বড় নেতারা বলছে, তাদের বয়স কম আর যাই হোক, নেতা তো বড়, তারা বলছে বিএনপি জনগণ সাথে থাকলে লন্ডনে পালানো লাগে না। অথচ তারা এই বক্তৃতা দিয়েই সারা স্বাধীনতার ভিতরে ঢুকে গেছে। জনগণ তখন কোথায়? এই যে বাংলাদেশের রাজনীতি, বিরোধী রাজনীতি করছে, একমাত্র প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বাদ দিয়ে এই ডগ স্কোয়াড দিয়ে 5 স্টার হোটেল সার্চ করা লাগছে, এপিসি যান নিয়ে কারো পাহারা দেওয়া লাগছে বাংলাদেশে। শুধু এটা গোপালগঞ্জ তো না, আমি ফরিদপুর, আমার নিজের জেলা ফরিদপুর, সেখানে দেখছি, চিটাগাঙে দেখছি। তো এইগুলা রাষ্ট্রের শত শত কোটি টাকা, তাদের পিছনে শত কোটি টাকা বা কোটি কোটি টাকা তার পিছনে ব্যয় হচ্ছে। তাদের নিরাপত্তা, বাংলাদেশে কোনো রাজনীতির পিছনে কোনোদিন ব্যয় হয়েছে? যারা সরকারি ছিল না, এরকম প্রধানমন্ত্রী ছিল না। আচ্ছা, অথচ আপনি আমাকে বলছেন আমি চাঁদাবাজ। চাঁদাবাজির কত কাহিনী, নগদ চাঁদাবাজি, সেটা আপনি খবর রাখেন না। এই যে বলছে বিএনপি 10 সেকেন্ড বিএনপির 2300 নাকি, আরে ভাই সারা বাংলা আপনার কয়জন লোক এনসিপি করে বাংলাদেশে? সারা বাংলাদেশের অর্ধেক মানুষ বিএনপি করে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। 2 ভাই বিএনপি করে ঝগড়া করে জমি নিয়ে মরে গেছে, সেটা আপনি বিএনপি বলে চালাই দিচ্ছেন 150 লোক। এরকম দিলে 150 করে 1000 আপনি দিতে পারবেন, সেইগুলো হলো প্রোপাগান্ডা। আমার শেষ কথা শোনেন, শেষ কথা হলো, আমরা যেই রাজনীতি করছি, বুঝে বা না বুঝে, অপরিপক্কতার কারণে হোক, এই রাজনীতি বাংলাদেশকে বিপদে ফেলবে, আপনাকেও বিপদে ফেলবে। এটা নিজামুদ্দিন কি তাই মনে করেন কিনা, এটা শুনে নিই, শেষ করে দেব। উনি বলেছেন ওনার নেতা 1.5 মাস আগে সংস্কারের কথা বলেছেন, কিন্তু উনি এই কথাও বলেছেন যে জুলাই সনদের আইনগত এবং সাংবিধানিক ভিত্তি আছে বলে উনি মনে করে না। আমরা সংস্কার এবং সংশোধনী এই দুটার মধ্যে মনে হয় আমরা গোলাই ফেলতেছি। সংস্কার দেখেন, আপনার 4র্থ সংশোধনীর মাধ্যমে বাকশাল কায়েম করে, বাকশাল বাদ দেওয়া হয়েছে এবং 5ম সংশোধনী বাকশাল আনা হয়েছে। 5ম সংশোধনীর মাধ্যমে কিন্তু আবার বাকশাল, আমার মনে পরে লেটেস্ট খবরটা যেটা, সেটা বোধহয় উনি উল্লেখ করেছেন। এখন দেখেন এই যে সংস্কার যে আলাপগুলো অন্তর্বর্তী সরকার আইনেছে, এটা আগামী সরকার যদি এগুলো সংশোধনের মাধ্যমে এগুলো বাতিলও তো করে দিতে পারে। সুতরাং এই যে ডাবল স্ট্যান্ডার্ড কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। আর দ্বিতীয়ত কথা বলে, আমার সহ-আলোচক যখন আমাকে বলে যে তার সাথে তর্ক করা আমার মানায় না, তখন একজন আলোচক হিসেবে আমাকে এটা ওনাকে কাউন্টার দিতেই হয়। আচ্ছা, অনেক কাউন্টার দিয়েছেন আপনি, অশেষ ধন্যবাদ। যথেষ্ট কাউন্টার হয়েছে, ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকে বিদায় নিচ্ছি প্রিয় দর্শক, আজ বিদায় নিচ্ছি, দেখা হবে আবার আগামীকাল ঠিক রাত 11।